বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছো, তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পাখির আবাসন সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পুরো আলোচনাটা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গৃহপালিত পাখির আবাসন। তো এই আবাসন বলতে আমরা কি বুঝি? আবাসন হলো বাসস্থান, যেখানে মানুষ সহ যাবতীয় প্রাণী যে যেখানে বাস করে সেই স্থানটাই হলো আবাসন। কারণ প্রত্যেকটা প্রাণী বা মানুষ, আমরা যাই বলি না কেন, তারা কি করে দিনে আহারের জন্য বিভিন্ন স্থানে চলে গেলেও তারা রাত্রি যাপন করার জন্য হোক বা বিভিন্ন কারণেই হোক, দিন শেষে একটা নিরেজে কি করে অবস্থান করে। যে যে প্রাণীগুলা যেখানে এই অবস্থান করে সেই স্থানটাকেই আসলে বাসস্থান বা আবাসন বলে। তো আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হলো গৃহপালিত পাখির আবাসন। আমরা পুরোটা সময় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গৃহপালিত পাখির আবাসন। আমরা জানি গৃহপালিতভাবে যে সকল পশু পাখি পালন করা হয় তার মধ্যে অন্যতম হলো হাঁস মুরগি। তো এই পারিবারিকভাবে হাঁস মুরগি আমরা গ্রাম অঞ্চলে দেখি, সবার বাসায় এই জিনিসগুলো দেখি, হাঁস এবং মুরগি ম্যাক্সিমাম মানুষই এটা লালন পালন করে থাকে। তো পারিবারিকভাবে যখন 10-15টা হাঁস পালন করা হয়, 10-15টা হাঁস কিংবা মুরগি পালন করা হয়, সেখানে কি করে তাদের আশ্রয়ের জন্য খোয়ার বা বাসস্থান থাকে। কিন্তু যদি আমরা এটা কি আধুনিক পদ্ধতিতে খামার ভিত্তিক যদি আমরা এটাকে যদি লালন পালন করি, তাহলে কি তার জন্য আলাদা কি করতে হয়? বাসস্থান তৈরি করতে হয়। কারণ এই বাসস্থান তৈরি করার জন্য যে সকল বিষয় দিকে আমাদের বাসস্থানগুলো, যে সকল উদ্দেশ্য নিয়ে আমরা বাসস্থান তৈরি করি, সেগুলা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কি কি উদ্দেশ্যে বাসস্থান তৈরি করি। গৃহপালিত পাখির আবাসন তৈরির উদ্দেশ্য। গৃহপালিত পাখির আবাসন তৈরির উদ্দেশ্য মানে আমরা এই গৃহপালিত পাখি লালন পালন করার জন্য যে বাসস্থানটা তৈরি করি, কেন তৈরি করি, সেগুলা বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। তো এর মধ্যে 1 নম্বরটা হলো, আমরা যেগুলা কারণে করি তার মধ্যে 1 নম্বরটা হলো আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা। আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা। গৃহপালিত পাখির আবাসন তৈরির উদ্দেশ্য যেগুলো আছে তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা। কারণ আমরা সবাই জানি যে সবাই ভালোভাবে বসবাস করার জন্য কি করতে হয়? তাদের বাসস্থানটা আরামদায়ক হতে হয়। তো এই আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কি করি? এই আবাসন তৈরি করি। তারপর নিবিড়ভাবে যত্ন নেওয়া। কারণ নিবিড়ভাবে যত্ন নেওয়ার জন্য আমরা কি করি? এই আবাসন তৈরি করি। যদি এই আবাসন তৈরি না করি তাহলে এই হাঁস মুরগি কি করবে? খাবার দিতে সমস্যা হবে। তারা ধরে নেই অনেকগুলো হাঁস মুরগি কি করবে, যেটা একটু শক্তি সামর্থ্য, তারা একটা খেয়ে ফেলবে
বাকি যারা একটু ছোট এবং কম শক্তি তারা খেতে পারবে না। তো এই নিবিড়ভাবে প্রত্যেকটা হাঁস মুরগিকে সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য আমরা কি করি, আবাসন তৈরি করি। যেমন তারপরে আছে কি সঠিক ব্যবস্থাপনা। সঠিক ব্যবস্থাপনা, এই সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য কিন্তু আমরা আবাসন তৈরি করি। তারপর আছে তারপর কি করি, বন্য প্রাণী আক্রমণ থেকে রক্ষা করা। বন্য প্রাণী বলতে আমরা কি বুঝি, এগুলা হলো হিংসাত্মক প্রাণী, হিংস্র প্রাণী, হিংসাত্মক না তো হিংস্র প্রাণী। এগুলা কি করে, যদি আমরা আবাসন যদি না তৈরি করি, যদি হাঁস মুরগিকে বাইরে এলোমেলো স্থানে যদি রেখে দেই রাত্রিবেলা, তাহলে কি করবে, এই হিংস্র প্রাণীগুলা কি করবে, এই হাঁস মুরগিগুলাকে ধরে নিয়ে কি করবে, খেয়ে ফেলবে। সেই জন্য তাদের এই হিংস্র প্রাণী থেকে রক্ষা করার জন্য আমরা আবাসন তৈরি করি। তারপর হলো চোরের হাত থেকে রক্ষা করার জন্য। চোরের হাত থেকে রক্ষা করার জন্য আমরা জানি প্রত্যেকটি এলাকায় কিছু না কিছু দুষ্কৃতী লোক থাকে। তো এরা কি করে, যদি আবাসন যদি মজবুত এবং সুন্দরভাবে না করা হয়, তারা কি করবে, এই হাঁস মুরগিগুলা কি করবে, চুরি করে নিয়ে যাবে। তো এই সকল চোরের হাত থেকে রক্ষা করার জন্য কি করা হয়, এই আবাসন তৈরি করা হয়। তারপর সহজে কি করা, আরো আছে, যেমন সহজে ডিম সংগ্রহ করা। ডিম সংগ্রহ করা, এই ডিম সংগ্রহ করার জন্য বাসস্থান তৈরি বা আবাসন তৈরি করা প্রয়োজন। যদি এই ডিম সংগ্রহ করা যদি আলাদা আলাদাভাবে সিস্টেম মতো যদি আমরা হাঁস মুরগি পালন করতে না পারি, তাহলে কি করবে, ডিম যারা ডিম দেয় ডিমগুলা ভেঙে যেতে পারে। তারপর ডিমগুলা এই হাঁস মুরগি থেকে ভিতর থেকে সংগ্রহ করাটা কষ্ট হয়ে যেতে পারে। তো আমরা আবাসনটা এমনভাবে তৈরি করব যাতে সহজেই ডিমগুলা কি করা যায়, সংগ্রহ করা যায়। তারপরে কি আছে, শ্রমিক কম লাগবে। শ্রমিক কম লাগে, কারণ আবাসন তৈরি করে যদি সুন্দরভাবে আবাসন তৈরি করে যদি আমরা হাঁস মুরগি লালন পালন করি, তাহলে কি শ্রমিক কম লাগবে। কারণ কি, পুরো আবাসনের মধ্যে যদি হাঁস মুরগিগুলা থাকে, সেখানে পরিচর্যা করা বা লিটার পরিষ্কার করা বা পানি দেওয়া, খাদ্য দেওয়া, সবগুলাই কি হবে, সবগুলাই এই 2-1 মানুষই এটা কি করতে পারবে, তদারকি করতে পারবে। আর যদি আবাসন বা বাসস্থান যদি সুন্দরভাবে না থাকে, এলোমেলো যদি থাকে, তো এর পিছনে শ্রমিক কি লাগবে, বেশি লাগতো। তারপর কি, সহজে টিকা দেওয়া। সহজে টিকা দেওয়া, এই আবাসনে রেখে যদি হাঁস মুরগি পালন করা হয়, প্রত্যেকটা হাঁস মুরগিকে সহজে টিকা দেওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম, কি কি উদ্দেশ্যে এই হাঁস মুরগি আবাসন তৈরি করা হয়। যেমন আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা, আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য এই আবাসন তৈরি করা। তারপর কি, নিবিড়ভাবে যত্ন নেওয়া, মানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই হাঁস মুরগিকে যত্ন নেওয়া যায়। তারপর আছে সঠিক ব্যবস্থাপনা, সঠিকভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করা যায় এই আবাসন তৈরি করার মাধ্যমে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা করা, কারণ বন্যপ্রাণী বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে, সেগুলো থেকে রক্ষা করার জন্য আবাসন তৈরি করতে হয়। তারপর আছে চোরের হাত থেকে রক্ষা করার জন্য, কারণ চোরের হাত আমরা জানি প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম দুষ্কৃতী লোক থাকে, যারা কি করে সবসময় এই চুরি বা বিভিন্ন সুযোগ সুবিধা, মানে সুযোগ পাইলেই তারা বিভিন্ন কিছু চুরি করার চেষ্টা করে। তো আবাসন যদি না থাকে ভালো, তাহলে চোরেরা কি করে, এটা চুরি করতে সহজেই চুরি করতে পারবে।
ডিম সংগ্রহ করা। ডিম সংগ্রহ করার উদ্দেশ্য আমরা কিন্তু ভালোভাবে আবাসন তৈরি করি। শ্রমিক কম লাগে, কারণ সুন্দরভাবে আবাসন তৈরি করলে অবশ্যই শ্রমিক কম লাগবে। তারপর কি সহজে টিকা দেওয়া এবং সহজ পদ্ধতিতে প্রত্যেকটা হাঁস মুরগি সুন্দরভাবে টিকা দেওয়ার উদ্দেশ্যই কিন্তু আমরা আবাসন তৈরি করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই আবাসন তৈরি করার জন্য স্থান নির্বাচন করতে হবে কি কি দেখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব হাঁস মুরগির এই বাসস্থান নির্বাচন, মানে যেখানে আমরা বাসস্থান বা আবাসনটা তৈরি করব সেই স্থানটা কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই। হাঁস মুরগির আবাসনের স্থান নির্বাচন। হাঁস মুরগি, আমরা হাঁস মুরগি পালন করার জন্য এই বাসস্থান তৈরি করব, কিন্তু এই বাসস্থান কোন জায়গায় তৈরি করব, সেই স্থানটা কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই হবে, যে স্থানে আমরা আবাসন তৈরি করব সেটা অবশ্যই কি হবে, বন্যামুক্ত ও উঁচু স্থান হতে হবে। আমরা যে জায়গায় কি করব, এই বাসস্থানটা তৈরি করব সে জায়গা অবশ্যই কি হবে, বন্যামুক্ত ও উঁচু স্থান হতে হবে। কারণ কি, যদি আমরা এই বাসস্থান তৈরি করি এই বাণিজ্যিকভাবে বা আধুনিক পদ্ধতিতে খামার তৈরি করি, যদি স্থানটা উঁচু না হয় এবং বন্যামুক্ত না হয়, তাহলে কি বন্যার সময় আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্যই যে স্থানটা আবাসন করব সেটা অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই যেন বন্যামুক্ত এবং উঁচু স্থান হয়। বাজার, মহাসড়ক, তারপরটা কি আছে, বাজার, মহাসড়ক হতে দূরে থাকতে হবে, কারণ আমরা যেখানে বাসস্থান তৈরি করব সেই স্থানটা অবশ্যই বাজার এবং মহাসড়ক হতে দূরে থাকতে হবে। কেন? কারণ কি, যদি বাজারের কাছাকাছি থাকে, কারণ আমরা জানি মহাসড়কে অল টাইম কি করে, বড় বড় ধরনের যানবাহন রাত দিন 24 ঘন্টায় চলে, তাদের হর্ন বাজবে। বাজারের কাছে হইলে কি হবে, মানুষের কোলাহল, আওয়াজ, এগুলা কি হবে, এই হাঁস মুরগি পালনে তাদের কি ব্যাঘাত ঘটাবে। তারা কি করবে, ডিম দেওয়ার সময় যদি এরকম চিল্লাচিল্লি আওয়াজ হয়, তারা কি করবে, সহজে নিরিবিলি থাকতে পারবে না বা ডিম দিতে সমস্যা করবে। তো এই কারণে আমরা যে স্থানে আমরা আবাসন তৈরি করবো সেটা অবশ্যই বাজার, মহাসড়ক হতে একটু দূরে থাকতে হবে। তারপর ডিম ও মাংস বাজারজাতকরণ সুবিধা থাকতে হবে। ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা। আমরা এমন জায়গায় এই বাসস্থান তৈরি করব সেটা অবশ্যই যেন সেখান থেকে সহজেই ডিম এবং মাংস বাজারজাত করার সুবিধা থাকে। কারণ আমরা যদি দেখি যে রাস্তাঘাট ভালো না, এবং এটা নিয়ে এই মাংস বা ডিম নিয়ে যেতে যদি বেশি অনেক দূর হয়, তাহলে কি খরচটা আমাদের বেশি পড়বে। এই জন্য খামারটা এমন জায়গায় নির্বাচিত করতে হবে বাসস্থানটা, সেটা যেন সহজেই আমরা ডিমের উদ্দেশ্য করি আর মাংসের উদ্দেশ্য করি, সেটা যেন সহজেই বাজারজাত করার সুবিধা থাকে। তারপর ভালো যাতায়াত ব্যবস্থা, আর কি থাকতে হবে, ভালো যাতায়াত ব্যবস্থা। কারণ ভালো যাতায়াত ব্যবস্থা বলতে আমরা বুঝি
রাস্তার ভালো রাস্তা, কারণ যদি রাস্তাঘাট যদি এই ভালো না থাকে তাহলে কি হবে, ভালোভাবে এগুলা কি মাংস বা ডিম এগুলা কি যাতায়াতে কি হবে, সমস্যার সৃষ্টি হবে। তা যাতে যাতায়াত যোগাযোগ মানে যোগাযোগ ব্যবস্থাটা যেখানে ভালো, যত ভালো এই দিকে আমাদের খেয়াল রেখে বাসস্থান কি করতে হবে, তৈরি করতে হবে। তারপর কি বিদ্যুৎ এবং পানি সরবরাহ, তারপর কি বিদ্যুৎ ও পানি সরবরাহ। বিদ্যুৎ ও পানি সরবরাহ, যেখানে আমরা আবাসন বা বাসস্থান তৈরি করব সেটা অবশ্যই বিদ্যুৎ এবং পানি সরবরাহর কি থাকতে হবে, সুন্দর সুব্যবস্থা থাকতে হবে। যদি বিদ্যুৎ ও পানি সরবরাহ করার সুব্যবস্থা না থাকে তাহলে কি হবে, আমরা সুন্দরভাবে এই হাঁস মুরগিগুলোকে কি করতে পারবো না, লালন পালন করতে পারবো না। এবং যদি এটা বাইরে থেকে যদি আমাদের আনতে হয় পানি বা বিদ্যুৎ, তাহলে কি আমাদের কষ্টটাও একটু কি হবে, বেশি পড়ে যাবে, তাহলে আমরা লাভজনকভাবে এটা করতে পারবো না। তারপর আরেকটা জিনিস দেখতে হবে যে ভবিষ্যতে ভবিষ্যতে খামার বাড়ানোর ব্যবস্থা থাকা। আমরা যদি দেখি যখন আমরা একটা ব্যবসা শুরু করি তখন কিন্তু ছোট ছোট থেকেই শুরু করি। যদি দেখা যায় এটা লাভবান তাহলে কি আমরা খামারটা কি করি, একটু বড় করি। তো বড় করতে গেলে কি করতে হবে, একটু জায়গার প্রয়োজন পড়বে। তো আমরা এমন জায়গায় খামারটা তৈরি করব যা ভবিষ্যতে কি করে, যাতে এটা বাড়ানোর সুযোগ থাকে, ঠিক ওই রকম জায়গায় আমরা এই খামারটা কি করব, স্থাপন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কি জানলাম, হাঁস মুরগি আবাসনের স্থান নির্বাচন, কি কি বিষয়ের উপর লক্ষ্য করে আমরা আবাসনটা তৈরি করব, ওই স্থানটা কেমন হবে, ওই তার উপর ভিত্তি করে আমরা যে বাসস্থান তৈরি করবো সেগুলো হলো বন্যামুক্ত উঁচু স্থান হতে হবে। যেখানে আমরা খামার তৈরি করবো সেখানে অবশ্যই বন্যা এবং উঁচু স্থান হতে হবে। তারপর বাজার মহাসড়ক হতে দূরে হতে হবে, এবং বাজার এবং মহাসড়ক হতে অবশ্যই দূরে থাকতে হবে। ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা থাকতে হবে, আমরা খামার থেকে সহজেই যাতে ডিম এবং মাংস বাজারজাত করতে পারি সেই সুবিধাটা থাকতে হবে। এরকম জায়গায় বাসস্থান তৈরি করব। ভালো যাতায়াত ব্যবস্থা, এবং যাতায়াত ব্যবস্থা যদি উন্নত না হয় সেখানে খামারটা কি হবে না, ভালোভাবে পরিচালনা করতে ব্যাহত হবে। আবার বিদ্যুৎ ও পানি সরবরাহ, বিদ্যুৎ এবং পানি সরবরাহর সুন্দর সুব্যবস্থা থাকে যেখানে আছে সেখানেই আমরা এই বাসস্থানটা কি করব, তৈরি করব। তারপর ভবিষ্যতে খামার বাড়ানোর ব্যবস্থা থাকা, আমরা যদি ভবিষ্যতে যদি খামারটাকে আরেকটু বড় করতে চাই এবং যাতে করতে পারি সেই ব্যবস্থাটা যেখানে আছে বা থাকে সেখানেই আমরা কি করব, আবাসনটা তৈরি করব বা বাসস্থানটা তৈরি করব। এখন আমরা আরেকটা বিষয় আসি যে আমরা বাসস্থান করার জন্য বিভিন্ন রকমের আমরা কি করি, ঘর নির্মাণ করি। তো ঘর বিভিন্ন রকম হতে পারে, আমরা এখন এই ঘর সম্পর্কে একটু আলোচনা করি, ঘরের ডিজাইন সম্পর্কে একটু আলোচনা করি। ঘরের ডিজাইন, ঘরের ডিজাইন আমরা হাঁস মুরগির জন্য বিভিন্ন রকমের কি দেখি, এই ঘরের ডিজাইন দেখি। তো আসলে হাঁস মুরগি পালন করার জন্য সবচেয়ে আয়তকার ঘর হলে সবচেয়ে ভালো হয়। এখন আয়তকার ঘর মানে এখন দীর্ঘ কতটুকু হবে এটা অবশ্যই কি করে, ওই হাঁস মুরগির উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু বা কতগুলো হাঁস মুরগি পালন করবেন সেই হাঁস মুরগির সংখ্যার উপর ডিপেন্ড করে তার কি হবে, যেমন এই যে লম্বা বা দীর্ঘ কতটুকু হবে এটা ডিপেন্ড করে হাঁস মুরগির উপর, যে আপনি কতগুলো হাঁস মুরগি পালন করবেন। আর প্রস্থ, মানে প্রস্থ হলো এদিকে, এটা প্রস্থটা কেমন হবে সেটা দীর্ঘ যত বড়ই হোক প্রস্থটা অবশ্যই 4.5 থেকে 4.5 থেকে
9 মিটার, 4.5 থেকে 9 মিটারের মধ্যে হতে হবে। এটা কি আপনার দৈর্ঘ্য যত বড়ই হোক না কেন, প্রস্থ কিন্তু 4.5 থেকে 9 মিটার হতে হবে। আর ঘরটা অবশ্যই কি হবে, ঘরটা অবশ্যই পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি হলে এটা কি হয়, ভালো হয়। আর দক্ষিণমুখী হলে ঘরটা অবশ্যই ভালো হয়। তো আমরা যেগুলা ঘরের ডিজাইন, আসলে আমরা দুই ধরনের ডিজাইনের সচরাচর আসলে আমরা কি দেখি, দুই ধরনের দুই ধরনের ডিজাইনের ঘরগুলোই দেখি। একটা হলো গেবল টাইপ, একটা হলো গেবল টাইপ, আর একটা হলো শেড টাইপ। আমরা দুই ধরনের ঘরকে দেখতে পাই। ঘরের ডিজাইনের উপর ভিত্তি করে হাঁস মুরগির ঘরকে আসলে দুই ভাবেই ভাগ করা হয়। একটা হলো গেবল টাইপ, আর একটা হলো শেড টাইপ। তো গেবল টাইপটা কি, গেবল টাইপ ঘরটা হলো এই গেবল টাইপ ঘরটা হলো দুচালা। গেবল টাইপটা হলো দুচালা, দুচালা, আর এটা হলো একচালা। অর্থাৎ গেবল টাইপ ঘরটার কি থাকে, আমরা এরকম ভাবে দুই চালা বিশিষ্ট থাকে। তো এই গেবল টাইপ ঘরে এটা একটু কি খরচটা একটু বেশি হয়। কারণ আর এই গেবল টাইপ ঘরগুলো আসলে যেদিকে যে সকল অঞ্চলে এই বৃষ্টিপাতের মাত্রাটা একটু বেশি, সে সকল অঞ্চলে এই গেবল টাইপ ঘরগুলা দেখা যায়, অর্থাৎ দুচালা ঘর দেখা যায়। আর শেড টাইপ, এই শেড টাইপ ঘরটা হলো বদ্ধ এবং অর্ধ আবদ্ধভাবে হাঁস মুরগি পালন করা হয়। এটা কি একটু খরচটাও অনেক কম, অর্থাৎ এক চালা ঘর, মানে উপর দিয়ে এইভাবে এক চালাভাবে থাকে, এটাকে বলা হয় শেড টাইপ। তো আমরা এই ঘরের ডিজাইনের উপর তাহলে কি বুঝলাম, দুই ধরনের এই ঘর দেখছি। একটা হলো গেবল টাইপ, আর একটা হলো শেড টাইপ। গেবল টাইপটা হলো দুচালা বৈশিষ্ট্য, কারণ এই যে সকল অঞ্চলে এই বৃষ্টিপাতটা বেশি হয় সে সকল অঞ্চলে এই গেবল টাইপ ঘর দেখা যায়। আর যে সকল এটা গেবল টাইপ ঘরটা তৈরি করতে গেলে কি হয়, একটু খরচটাও কিন্তু বেশি হয়। এবং এই ঘরটা কিন্তু বেশিরভাগই ম্যাক্সিমামই দেখা যায় যে সকল অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় সে সকল অঞ্চলে কিন্তু এই গেবল টাইপ ঘর তৈরি করাটাই আসলে উচিত। আর যে সকল অঞ্চলে একটু বৃষ্টিপাতের মাত্রা কম হয়, আমরা অর্ধ আবদ্ধ বা আবদ্ধ অবস্থায় যে সকল হাঁস মুরগি পালন করব, সেগুলাকে এই শেড টাইপ ঘরগুলা বেশি দেখা যায়, কারণ এটাতে একটু খরচ কম হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার এই ক্লাসে নিশ্চয়ই তোমরা আজকে কি গৃহপালিত পাখির আবাসন সম্পর্কে অনেক কিছুই জানলে। আমি পরবর্তী ক্লাসে বিভিন্ন ধরনের ঘর, কোন ঘরে কি ধরনের পশু পাখি পালন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো কতক্ষণ পর্যন্ত তোমরা কি থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।